ভাইরে ভাই, এটা কি? এটা ঢাকা সিটি কর্পোরেশন। ওই দেখেন 4V রাইডার কিভাবে গেল। আমাদের সানিগিরি ভাইয়ের গাড়ি, ওই যে 250 জিক্সার 250। পিছনে যে টপ বক্স লাগানো সেটা দেখে আমি চিনতে পেরেছি যে একটা ভাইয়ের গাড়ি। মাঝখানে ইস আল্লাহ, বা আপনার কোমর ব্যথা হচ্ছে, হাত ব্যথা হচ্ছে, আপনি বাইকটা বিক্রি করে দিচ্ছেন। এই যে ডমিনার বাজাজ, 100% একটা ডমিনার। এই জায়গা থেকে বাতাসটা না একদম গলার মধ্যে লাগে। ওনার নতুন বাইক উনি কেনার সাথে সাথেই টপ বক্স লাগিয়ে নিয়েছে। উনি আসলে একটা প্রপার যে ট্যুর প্রেমী, এটা তার এই কার্যক্রমেই বোঝা যায়। 10-15 দিন বা 15-20 দিন পরে ভিডিওটা বানাচ্ছি, তো এর মধ্যে যদি প্রবলেম না হয়ে থাকে তার মানে আশা করি সামনেই প্রবলেমটা হবে না। ডমিনার 400 বাজাজের, যেটা আমার খুব পছন্দের বাইক, প্রবলেমটা আর দ্বিতীয়বার হয়নি। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ঈদের সাপোর্ট। বহুদিন কি প্রায় 20-25 দিন পর মনে হয় ভিডিও বানাচ্ছি। আর এদিকে রাস্তার যে অবস্থা বলার না, আর বাইকের টায়ার, বাইকের অবস্থা একদম বাজে অবস্থা হয়ে যাবে এই পানির মধ্যে। কেন যে এই পানিটা দেয় আল্লাহ জানে। আর পানি দেবে ভালো কথা, এত বেশি ওই হয়ে সবাই আছে টানের উপরে, যে শীত। এই দেখেন রাস্তার অবস্থা, এই রাস্তার মধ্যে চলা যায়? বাইকেরও অবস্থা 12টা আর জুতার বাজবে 13টা। হ্যাঁ, আসতেই তো যাবো, সারা রাস্তা এরকম পানি। খেয়াল করে দেখেন এই বাসের চাকাটা কি পরিমাণে বাজে অবস্থায়, যে এরকম অবস্থায় যাওয়া যায় বলেন? এই অবস্থা। শিকড় বাসের নাম। এই বাসগুলো যে কবে শেষ হবে, বন্ধ হবে আল্লাহ জানে। এই যে দাঁড়িয়ে গেল রাস্তার মাঝখানে, ইস আল্লাহ, কি বাজে অবস্থা। কিভাবে যাওয়া যাবে? জামা কাপড়ে 12টা বেজে যাচ্ছে। আর এত সুন্দর পরিষ্কার একটা বাইক, আল্লাহ বাঁচাইছে। এই যে সে মাল, এই যে ভাইরে ভাই, এটা কি? এটা ঢাকা সিটি কর্পোরেশন। আল্লাহ বাঁচিয়েছে, শেষ। নাহলে পুরো রাস্তা ভিজে যাওয়া লাগতো। একটা জিক্সার 250 দেখা যাচ্ছে, বাংলাদেশের হায়ার সিসির আরেকটা ছোঁয়া। সম্ভবত কাগজ করতে এসছে। বিআরটিএতে এখন আছি আমরা। বিআরটিএতে টুকটাক কিছু কাজ আছে, সেগুলো কাজ মেটাই, তারপরে বাকি কথা হবে। আর আজকে মনে হয় ইতিহাসের সবচেয়ে সেরা ঠান্ডা পড়েছে। আর আরেকটু হলে সম্ভবত বরফ পড়বে এমন অবস্থা। আর আমরা আসলাম এখন বিআরটিএ থেকে, কি যেন বলে ওটাকে, বায়োমেট্রিক দেওয়ার জন্য যাদের কাছে SMS এসছে, ডাইরেক্ট তারা চলে যাবেন 119 নম্বর রুমেতে, আঙ্গুটার ছাপ দিয়ে চলে আসবেন। আহারে, আমার হাইট এত ছোট যে আমি পাতাগুলোকে ধরতেও পারি না, নিচ দিয়ে যাই, দেখতে অনেক সুন্দর লাগবে। এ বাবা, আমার পিছনে যে আছে তার হাইট তো অনেক বেশি, মাথায় ঠেকে যাবে। বিআরটিএ কাজটা শেষ করে চিন্তা করলাম একটু 300 ফিটের দিকে যাই, কারণ শীত পড়েছে, নতুন এক শীতের আভাস। তো চিন্তা করলাম যে আর কয়দিন থাকে না থাকে কি জানি, এমনিতেই বাংলাদেশের শীত খুব একটা থাকে না, তাই ভাবলাম এই শীতের মধ্যে যদি একটু শীতের জায়গায় যাওয়া যায় তাহলে কেমন হয় বলেন। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে হর্নেট 2.0 একটা ব্যাপার আমি বলি, অনেকেই এটার সাথে সহমত করবেন। এই জায়গা থেকে বাতাসটা না একদম গলার মধ্যে লাগে, মানে মনে হচ্ছে বাতাসটা এসে ঠিক গলার এখানে লাগছে, আর গলার এখানে ফুসুরি টাইপের ঠান্ডা লাগছে, এরকম একটা ব্যাপার। ঠিক বাতাসটা এসেই গলার এখানে লাগছে। গলাটাকে মাফলার দিয়ে পেঁচিয়ে রাখলে এই সুরসুরিওয়ালা বাতাসটা গলায় আর লাগে না। আর দুই দিক থেকে দুইটা গাড়ি চলে গেল, একটা সিভিক, একটা নিসান, কি যেন নাম এটার, ব্লুবার্ড, শিল্পী গাড়িটার নাম সম্ভবত। ওরে, একটা মার্সিডিজ চলে যাচ্ছে। তারপর বলেন সবাই কেমন এনজয় করছেন নতুন হায়ার সিসির বাইক নিয়ে? সবাই তো একদম 300cc বা হায়ার সিসির বাইকগুলো কিনে ফাটিয়ে দিচ্ছেন মনে হয়। মানে এতদিন পরে একটা আমাদের জন্য বিশাল একটা সুযোগ আনলক হলো। আমরা এখন আমাদের লিমিটেশনসের বাইরে যে অনেক কিছু কিনতে পারছি, অনেক চয়েসেস আমাদের সামনে আছে, অনেক রকম অপশানস আছে। কয়েকটা গদ বাঁধানো অপশানসের মধ্যে আমাদের আর বসে থাকতে হচ্ছে না। আমরা নিজেদের পছন্দ মতো আরও কিছু নতুন বাইক কিনতে পারছি। তো রিসেন্টলি CF মোটো SR সম্ভবত, যেটা খুব হাইপ চলছে, তার মধ্যে আবার জিক্সার নতুন বাইক বের করেছে 250 সিরিজের। তো সেক্ষেত্রে 150 যারা চালায় তারা 250তে আপগ্রেড হয়তো করছে, এবং করলেও অসুবিধা কি, যারা সুজুকি ফ্যান্স আছে তারা করতেই পারে। আর প্রিয়ন মার্কেটে 150cc বাইকগুলোর দাম কিছুটা একটু কমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এনফিল্ড তো এখনও ডেলিভারি দেওয়া শুরু করেনি, ইনশাল্লাহ ডেলিভারি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, অনেকেরই স্বপ্ন পূরণ হবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা অনেক রকম বাইকের সমাহার দেখব, হাতে গোনা ওই 2-1টা বাইক ছাড়া অন্য কোনো বাইকই তো আর ছিল না, তাই না? স্পোর্টস বাইকের মধ্যে R15, GSXR, CBR, আর কোনো কিছু নেই। আর এখন আমরা আরও নতুন কিছু স্পোর্টস বাইক দেখতে পাবো, বা দেখতে পাচ্ছি, আর সামনে আরও পাবো। 2025-এ কত যে নতুন বাইক ঢুকবে বলার বাইরে। আর কোম্পানিদের তাড়াতাড়ি নতুন বাইক নিয়ে চলে আসা উচিত, এত দেরি করা উচিত না। আর ওই দেখেন 4V রাইডার কিভাবে গেল। তার এদিকে আসলে ভালো মতো জ্যাকেট ট্যাকেট পরে, বুট টুট পরে, গ্লোভস ছাড়া
আসাই যাবে না। জ্যাকেট আর বুট তো পরতে হবে, তার মধ্যে আবার গ্লোভসও পরতে হবে, আর গ্লোভস এখন কেনাটা ম্যান্ডেটরি হয়ে গিয়েছে যা অবস্থা। এইদিকে মনে করেন যে শীত আপনি লোককে জোর করেও আনতে পারবেন না। গাড়ি করে আসলে ঠিক আছে, কিন্তু বাইকে আসলে খুবই কষ্ট হবে। ভাগ্যিস আমি ঢাকার বাইরে যাওয়ার আগে এরকম শীত পড়েনি, পড়লে তো অবস্থা খারাপ হয়ে যেত। আর মানে কিছুদিন আগে যে ইঞ্জিন অয়েল লিকেজের যে প্রবলেমটা হচ্ছিল সেটা আমরা ফিক্স করেছি, এবং ফিক্স করার পরে বলেছিলাম যে এটা কতদিন পর্যন্ত এই প্রবলেমটা না হয় বা এটাই পার্মানেন্ট সলিউশন কিনা, সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমি আজকে ভিডিও বানাচ্ছি মোটামুটি প্রায় 20-22 দিন পরে, তো এর মধ্যে আর এরকম কোনো প্রবলেম হয়নি। 10-15 দিন বা 15-20 দিন পরে ভিডিওটা বানাচ্ছি, তো এর মধ্যে যদি প্রবলেম না হয়ে থাকে তার মানে আশা করি সামনে প্রবলেমটা হবে না। যে প্রবলেমটা হয়েছিল সেটা সবাই জানেন, অলরেডি ভিডিও দেখেছেন, যে একটা গিয়ার সেন্সর বা ওরিং বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা পাল্টাতে হয়েছে, ওই সিলটা আর কি। তো সেক্ষেত্রে প্রবলেমটা চলে গিয়েছে। আর যাদের ইঞ্জিন অয়েলের ওয়াশারের প্রবলেম, তারা ওই ওয়াশারটাকে চেঞ্জ করে ফিক্স করে ফেলেছেন। তো সমস্যা এই দুইটাই, এর বেশি না। আর এই প্রবলেমটা আসলে স্টেবল না, আমরা তো চেঞ্জ করেছি, ঠিক করেছি, কিন্তু এই প্রবলেমটা আর দ্বিতীয়বার হয়নি। আর প্রত্যেকবারেই চেক করব যে এই প্রবলেমটা যেন না হয়, বা নিজের থেকে চেঞ্জ করে ফেলবো। কারণ দেখা যাচ্ছে যে এই 20-25 টাকার যে চেঞ্জটা, সেটার জন্য যদি আমার ভোগান্তি কম হয় তো সেটাই ভালো। আমি আগের থেকে সেটা মানে মাথায় রাখবো, চেঞ্জ করে ফেলবো। যে অনেকেই মূলত বুঝতে পারছেন না যে কোন বাইকটা আপনার জন্য কিনলে বেটার হবে, আপনি কোন ক্যাটাগরিতে বাইক কিনবেন। আসলে বাইকের তো অনেক রকম ক্যাটাগরি আছে, তাই না? একটা স্পোর্টস বাইক আছে, কমিউটার আছে, নেকেড স্পোর্টস আছে, তারপর ট্যুরিং বাইক আছে, অনেক রকম বাইক আছে। তো সেক্ষেত্রে আপনি কোনটা নেবেন, আপনাকে দেখতে হবে যে আপনি কোন পারপাসে জিনিসটাকে ইউজ করতে যাচ্ছেন। আপনি যদি অফিস গোয়িং হন, কমিউট করেন রেগুলার, তো সেক্ষেত্রে আপনি ওরকম বাইক নেবেন যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে। আপনি অফিসে যাবেন আসবেন, আপনার কোনো হ্যাসেল পছন্দ না। আর যারা স্পোর্টস বাইক নিতে চায়, যারা একটু স্পিড পছন্দ করেন, যাদের কমফোর্টটা খুব একটা প্রায়োরিটি না, ওটি একটা রাইডিং পোস্টার নিয়ে বাইক চালাবেন, খুব একটা জ্যামে যাবেন না, মানে বেশি গ্যাঞ্জাম যেসব জায়গায়, তাদের জন্য স্পোর্টস বাইক। আর অনেকে শখের বসেও কেনে। তো মূলত আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে বাইক কিনবেন এবং কোন পারপাসে বাইক কিনবেন। এই দুইটা জিনিস আপনাকে আগে খেয়াল করতে হবে। এইভাবে আর কি আপনি নিজের বাইক নির্বাচন করতে পারেন। আবার আপনাকে এটা বুঝতে হবে যে কোন একটা বাইক দেখতে সুন্দর, সেজন্য আমি নিয়ে নিলাম, পরবর্তীতে যে আপনার সমস্যা হচ্ছে চালাতে, বা আপনার কোমর ব্যথা হচ্ছে, হাত ব্যথা হচ্ছে, আপনি বাইকটা বিক্রি করে দিচ্ছেন একটা টাকা লস করে, সেটা যেন না হয়। আমি অনেককেই দেখেছি এরকম, বিগিনার যারা আছে, যদিও এখন বিগিনার বলতে কিছু নেই, বাইকিং কমিউনিটি অনেক ব্রড হয়ে গিয়েছে, সবাই টুকটাক বাইক চেনে, যে আপনি আগে ফাইন্ড আউট করেন যে কোন ক্যাটাগরির বাইক আপনি নেবেন, কোন পারপাসে নেবেন, তারপরে আপনি বাইক পছন্দ করেন যে আমি এই মডেলটা নেব। তা না হলে আপনি নেওয়ার পরে দেখা যাবে আপনাকে একটা ভালো টাকা লস করে বাইক বিক্রি করতে হচ্ছে। আর আমি প্রত্যেকবারই সবসময় বলি যে ভ্যালু ফর মানি কথাটা আমি সবসময় বলি, যেন টাকাটা লস না হয়, এত টাকা যে একটা জিনিস কিনে, সেটা আমি সবসময় বলি, এবং সেই ব্যাপারটাই আমার মেন কনসার্ন থাকে। অনেকে দেখবেন যে হুজুকে বাইক, আর এই হুজুকে বাইক কেনা পার্টিদের আমার একদম পছন্দ না। কথা নেই বার্তা নেই, হুট করে একটা বাইক কিনে ফেললেন কেন? জাস্ট দেখানোর জন্য যে নতুন বাইক এসছে, কিনে ফেললাম। সবার কাছে একটা অ্যাটেনশন পাওয়ার জন্য আপনি এই কাজটা করেন, যে আমি একটা নতুন বাইক কিনে ফেললাম, বা মার্কেটের সবচেয়ে দামি বাইক আমি কিনে ফেললাম, কিন্তু আমার আসলে পারপাস অন্যরকম। লোক দেখানো ব্যাপার স্যাপার থাকবে, এটা নিয়ে বলার কিছু নেই। তো তারপরও হুজুকে অনেকেই বাইক কিনে ফেলে, কি অবস্থা বাপরে বাপ। পরে দেখা যায় যে সেটা কম দামে বিক্রি করতে হয়। এই ভিডিওটা বানানোর আগে বা পরে আমি একটা চাঁদপুরের ব্লগের একটা ভিডিও দেবো। আমি চাই যে ওই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আমার ওই ভিডিওতে অনেক এফোর্ট গিয়েছে এবং অনেক শখ করে ভিডিওটা বানিয়েছি, তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি যদি ভিডিওটা আগে আপলোড করি এটার, সেটা আমি কার্ডে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন ভিডিওটা। আর বৃষ্টির মধ্যে রাইড করেছিলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স। মানে বিয়ে খাওয়া হবে কি হবে না, মানে আমার বন্ধুর বিয়ের আর কি অনুষ্ঠান ছিল চাঁদপুরে, সেখানে গিয়েছিলাম। আর এমন একটা অবস্থা যে বৃষ্টির কারণে বিয়ে খেতে যাওয়া হবে কি হবে না সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল, তো সেটা নিয়ে আর কি ভিডিওটা, তো সেটা দেখবেন। আর হর্নেট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবেন। আর মোটামুটি যে প্রবলেমগুলো ছিল আমি সবই শেয়ার করেছি, টোটাল জার্নিটা শেয়ার করেছি বাইক কেনার পর থেকে, যে কি কি প্রবলেম হয়েছে বা কি কি সেটার সমাধান আমি একদম ডিটেলসে সব কিছু বলেছি, কোনো কিছু মিস করিনি। এবং যে সমস্যাটা যা ছিল আমি তাই বলেছি, কোনো কিছু এক্সট্রা তোষামত করিনি বা কোনো কিছু মানে এক্সট্রা বাড়িয়ে বলিনি। তো সেটাই আর কি আমার কাজ। কারণ একটা জিনিস কিনছেন আপনি এত টাকা দিয়ে, সে জিনিসটা কতটুক আপনার জাস্টিফাই হলো আপনার টাকাটা, সেটাই মেন ফ্যাক্ট। কারণ আপনি এত কষ্ট করে টাকা উপার্জন করেন, একটা জিনিস যাই তাই কিনতে পারেন না, আপনাকে অনেক কিছু ভেবে চিন্তেই কিনতে হবে। আর যাদের টাকার চিন্তা নেই, যাদের এক্সট্রা অনেক আছে, তারা যা ইচ্ছা তাই করুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো আমার জানার মতে যারা এই মাঝামাঝি সেগমেন্টের বাইকগুলো কেনেন, তারা একটু বুঝে শুনে ক্যালকুলেটিভভাবেই জিনিসগুলো কেনেন, তারা হুটহাট করে এটা ওটা কিনে নেয় না। অবস্থা দেখেন এই লোকের কীভাবে গেল। হ্যাঁ, তুলনামূলকভাবে রাস্তায় অনেক খালি লাগলো। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কারা কারা ওই সময় উঠেছিলেন, ওই যে ঝামেলা যখন ছিল গণ অভ্যুত্থানের পরে, যারা উঠতে পেরেছেন
কারা কারা উঠেছেন একটু জানিয়েন, কারণ আমার তো ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আসলে ওঠা হয়নি, ভুল করেছি একটা। ভেবেছিলাম যে পরে উঠবো, আর বেশ কয়েকদিন খোলা থাকবে মনে করেছিলাম, কিন্তু খোলা ছিল না, তারপরই তো বন্ধ করে দিল। এর মধ্যে অনেকেই উঠেছিল, আর ওঠার খুব ইচ্ছা। দেখেন কার না ইচ্ছা করে নতুন রাস্তা দিয়ে যাওয়ার, শুধু গাড়ি চলবে এমন তো কোনো কথা না, বাইকেরও তো ওঠার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। এই ঢাকা শহরটাকে তখনই আপনার সব থেকে বিরক্তিকর লাগবে যখন আপনি রাস্তায় ট্রাফিকে পড়বেন, আর যখন খালি থাকবে তখন কিন্তু আপনার কাছে খুব ভালোই লাগবে, মনে হবে কি খুব সুন্দর একটা শহর, খুব পরিষ্কার একটা শহর, ভালো লাগছে আপনার কাছে, একটা মানসিকভাবে আপনি শান্তি পাবেন। কিন্তু যখনই দেখবেন যে অনেক জ্যাম, তখন আপনার মাথা কাজ করবে না, সেটা সব শহরের ক্ষেত্রেই। আর আমি কিছুদিন আগে গ্রাম থেকে ঘুরে এসেছি, ঢাকার বাইরে ছিলাম বেশ কিছুদিন, কুমিল্লাতে ছিলাম 4-5 দিন, তারপর আবার চাঁদপুরে গেলাম। আমার আসলে শহর খুবই অসহ্য লাগছিল, আর এমনিতেও ঢাকা শহর আমার খুব একটা পছন্দ না, মানে আমার ভালোই লাগে না। যদি আল্লাহ কোনো সময় আমাকে সেরকম ব্যবস্থা করে দেয় যে প্রত্যেক মাসে আমার একটা অ্যামাউন্ট আসছে, তো সেক্ষেত্রে আমি ঢাকা শহরে কখনোই থাকবো না, আমি গ্রামের সাইডে থাকবো, নিরিবিলির মধ্যে থাকবো, প্রকৃতির মধ্যে থাকবো, সবুজের মধ্যে থাকবো। আমার যান্ত্রিক জীবন একদম পছন্দ না। তো সেক্ষেত্রে না, আমার গ্রামের থেকে আসার পর থেকে আমার খুবই একটা বদ্ধ লাগছিল, মানে নিঃশ্বাস নিতে পারছি না, এমন একটা অবস্থা। যে বলছিলাম একটু আগে যে জ্যাম ট্যাম নেই, এখন আবার জ্যাম শুরু হয়ে গেল, যদি এটা খুব কম জ্যাম, এরকম বড় কোনো কিছু না। শেষ। এটা হলো ক্রাউনের নতুন মডেল, সিদান মডেল, যেটা এর আগে যেটা ছিল ক্রস মডেল, ওটা খুবই বাজে লাগতো, আর এটা খুবই সুন্দর, আর একটা কাইন্ড অফ গ্রে টাইপের কালার। বাপরে বাপ, কি বিশাল গাড়িটা, দামও তো অনেক সম্ভবত, কারণ একদম মার্কেটে লেটেস্ট 2024-এর মডেল এটা। আর নাডো গ্রের গাঢ় কালার, এটা এরকম একটা অবস্থা লাগছে। আর সাদা কালারটা বেশি সুন্দর লাগে, বড় লাগে, তারপরও এটাও সুন্দর, কিন্তু দাম অনেক। এই টাকা দিয়ে তো একটা BMW মার্সিডিজের ভালো গাড়ি হয়ে যাবে। যাই হোক, তারপরও ক্রাউন তো ক্রাউনের অন্যরকম একটা ইজ্জত আছে। ওই যে ক্রাউনের RS যেটা, ওটা আমার কাছে সুপার লাগে। সামনে একটা পালসার 250 চলে গেল। গাড়ি বলো তো, আমাদের সানিগিরি ভাইয়ের গাড়ি, ওই যে 250 জিক্সার 250। আমার পিছনে যে টপ বক্স লাগানো, সেটা দেখে আমি চিনতে পেরেছি যে একটা ভাইয়ের গাড়ি। খুবই সুন্দর লাগছে ওনার বাইকটা, মানে ওনার নতুন বাইক উনি কেনার সাথে সাথেই টপ বক্স লাগিয়ে নিয়েছে। উনি আসলে একটা প্রপার যে মানে ট্যুর প্রেমী, এটা তার এই কার্যক্রমেই বোঝা যায়। খুব ভালো লাগে আমার ওনাকে। ডিস্টার্ব করলাম না ওনাকে, উনি সময় কাটাচ্ছে, এখানে খেতে এসছে, ব্যক্তিগত সময় কাটাচ্ছে, তাই ওনাকে শুধু ঝামেলা করা ঠিক হবে না। তাকে যেটা আমি পছন্দ করি তাকে আমি বিরক্ত করব না, সে সময়টা কাটাক ভালোভাবে। ভিডিও তো দেখি সবসময়, বাট সামনাসামনি দেখে খুব ভালো লাগলো। সামনে একটা বাজাজ ডমিনার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ডমিনার, 100% শিওর এটা ডমিনার, ডেফিনেটলি ওটা ডমিনার ছিল, ধরতে পারলাম না, মানে কিভাবে সম্ভব এটা। আর এটা তো ডমিনারটা ওই যে কালারটা, টিয়া কালার যেটা, হ্যাঁ এটা ডমিনার, 100% ডমিনার। এই যে ডমিনার বাজাজ, 100% এটা ডমিনার। এই যে কীভাবে পসিবল ভাই, নাম্বারও আছে আবার ওটার। আজকে একটা না দুইটা না তিনটা নতুন বাইক দেখলাম, তার মধ্যে দুইটা তো কখনো দেখাই যায় না। KTM ডিউক 250 যেটা সংসদ ভবনের সামনে দেখলাম, আর একটা এই যে এখন দেখলাম ডমিনার 400 বাজাজের, যেটা আমার খুব পছন্দের বাইক এবং অনেকেই এটার জন্য অপেক্ষা করে আছে। আমি শুরু থেকে বলছি যে হায়ার সিসি আসলে আমার পছন্দের তালিকায় এই বাইকটা অবশ্যই থাকবে। আর ঢাকার রাস্তায় এই বাইকগুলো দেখা আসলে সম্ভব না, হয়তো কোনো প্রশাসনের কোনো বাইক হবে, যারা পুলিশের লোক বা কোনো কিছুর লোক, তাদের কাছে এই বাইকটা আছে, তারা চালাচ্ছে। লিগালি তো এই বাইক সম্ভব না ইউজ করা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ব্লগে। সবাই হেলমেট পরে বাইক চালাবেন, সাবধানে বাইক চালাবেন, আর শীতকালে খুব বুঝে শুনে বাইক চালাবেন, কারণ শীতকালে পরে টরে গেলে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে, খুব কষ্ট হবে। তো ঠিক আছে, এখানেই শেষ করছি, খোদা হাফেজ।